বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা আমাদের দেশ বাংলাদেশকে করোনা ভাইরাস থেকেও বেশি ক্ষতি করছে। তা হলো আমাদের দেশের অযোগ্য অথর্ব নেতৃত্ব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন প্লিজ। সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে কুসংস্কার ও সামাজিক অনাচারকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে সমাজ। নেতৃত্ব মানে শুধুই সবার আলোচ্য বিষয়সূচির প্রতি প্রতিক্রিয়া দেখানো নয়, নিজে সেই কর্মসূচি স্থির করা, সমস্যা চিহ্নিত করা এবং শুধুই পরিবর্তনের সঙ্গে সামাল দিয়ে না চলে নিজেই এমন পরিবর্তনের সূচনা করা যা উল্লেখযোগ্য উন্নতির পথ প্রশস্ত করে। অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সঙ্গে কোনোদিন একসঙ্গ হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশ সেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। রাজনৈতিক প্রতিষ্ঠানের 4টি জিনিসের খুব প্রয়োজন। তা হচ্ছে নেতৃত্ব, ম্যানিফেস্টো বা আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন। বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনই পরগাছাও জন্মায়। একইভাবে বাংলাদেশের কতকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ দুর্দশার জন্য দায়ী। যাক, সেদিকে না গিয়ে আমরা দেখি বাংলাদেশের বর্তমান সংসদে বিরোধী দলীয় নেতা কিভাবে কথা বলছেন। মহান জাতীয় সংসদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে তিনি বন্ধ করতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আধুনিক বিজ্ঞান যেমন প্রয়োজন আছে, তথ্য প্রযুক্তি যেমন প্রয়োজন আছে, তেমনি আর অপকারও আছে অনেক। আমাদের ইয়াং জেনারেশন সব নষ্ট হয়ে যাচ্ছে যদি ফেসবুক বন্ধ করা না যায়। আমি বলেছি ফেসবুক মাননীয় স্পিকার রাত্রেবেলা 12টা থেকে সকাল 7টা পর্যন্ত এটা বন্ধ করে রাখা, না হলে কিন্তু ইয়াং ছেলেপেলেরা একটাও লেখাপড়া শিখবে না। তারপরে প্রত্যেকের দেখবেন চোখ মুখ কালো কালো, একদম চোখ লাল, আর লেখাপড়া নাই, হ্যাংলা পাতলা হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি বলতেছি এই জন্য যে আমাদের আগামী প্রজন্মের জন্য যদি মাননীয় স্পিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি যে উনি তো এত কাজ করতেছেন, এত উন্নয়নের জন্য চেষ্টা করছেন, আর যদি ইয়াং জেনারেশন যদি ভালো না থাকে তাহলে এগুলো ভোগ করবে কে ভোগ করবে? আমার তো বয়স হয়েছে, আমার তো আর ভোগ করার কিছু নাই, কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের তো ভোগ করা আছে। এখানে যারা মন্ত্রী পরিষদের সদস্য আছেন তারা তো ইয়াং আছেন, যারা সদস্যবৃন্দরা ইয়াং আছেন, তারা তো ভোগ করতে পারবে, তাই না? কাজে যদি ফেসবুকটা যদি আপনারা বন্ধ করে দেন, যদি রাত্রিবেলা 12টা থেকে 11টা থেকে নিয়ে যদি সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকে, তাহলে ওরা লেখাপড়াও করতে পারে, তারপর ঘুমাতেও পারে রাত্রেবেলা। নাহলে কিন্তু কেউ পড়াশোনা করে না। এবার দেখি আরেকটি ভিডিও। বিরোধী দলীয় নেতা কি বিষয়ে আলোচনা করছেন এবং তার কথা বলার ভঙ্গি বা কি। আজকে পেপারে দেখা হলো যে আমাদের প্ল্যানিং মিনিস্টার মাননীয় স্পিকার বলতেছে গরু যদি কচুরি পানা খেতে পারে তো মানুষ কেন খেতে পারবে না? আমাদের দেশে কি এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে? মাননীয় স্পিকার, আমি এই কথাটা জানতে চাচ্ছি। মাননীয় প্ল্যানিং মিনিস্টার আজকে আসেনি দেখতেছি, নাহলে আমরা তো কিছু কচুরি পানা নিয়ে আসছিলাম, তো ওনাকে দিতাম আমি যে সেটাই। উনি যদি বলেন যে আচ্ছা গরুর খাওয়া কি মানুষ খেতে পারে না মানুষের খাওয়া গরু খেতে পারবে, কোনটা? ঘাসের মধ্যে তো অনেক ভিটামিন আছে, আমরা ঘাস খাই না কেন? এবার আসুন তার আরেকটি বক্তব্য। দেশের জনগণের টাকা ব্যয়ে যে মহান সংসদ চলে, সেই মহান সংসদে কিভাবে তিনি বক্তব্য রাখছেন একজন বিরোধী দলের নেতা। নারীর ক্ষমতায়ন বলে, নারীর ক্ষমতায়ন কোথায়, তাই না? যিনি কথা ভালোভাবে বলতে পারে না, যিনি শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত, দেখলেই বোঝা যায় সে হলো আমাদের বর্তমান বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি যে ভাগ্যচক্র এটা হয়ে গেছে, ভাগ্যচক্র এটা হয়ে গেছে, কিন্তু
আমরা এই কয়েকজন গুটি কয়েক মহিলা নিয়ে আপনি নারী ক্ষমতায়নের কথা তো বলা যাবে না, বলা যাবে না। আমাদের শিক্ষার হার দেখতে হবে, আর মহিলারা কিভাবে অত্যাচারিত হচ্ছে সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে। সেইটা এটা তো ভাগ্যচক্র হয়ে গেছে। কেন আমি ঠিক বলেছি তো, এটা তো হয়ে গেছে। আমি হয়তো লাকি যে বিরোধী দলের নেতা হয়েছি। আপনি প্রধানমন্ত্রী, এটা তো নির্ধারিত। আর সেখানে আমি বিরোধী দলের নেতা হয়েছি, সেটা আমার হয়তো আমার লাকি বোধ, সেই জন্য হয়তো হয়েছে, যত অন্য কেউ হতো। কিন্তু প্রধানমন্ত্রীকে তো কেউ সরাতে পারবে না, মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী। কাজেই আমাদের এখানে দেখা যাচ্ছে প্রতিনিয়তই মাননীয় স্পিকার নারী অত্যাচারিত হচ্ছে। সে সরকারের ভুল ধরবে কিভাবে, সমালোচনা করবে কিভাবে, কিভাবে সরকারকে শুধরাবে, সে নিজেকেই নিজে শুধরাতে এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি। এবার আসি সরকারি দলের এমপিরা কিভাবে সরকার প্রধানকে তেল মারে বা গুণকীর্তন করে পবিত্র সংসদে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা না। এক মিনিট দেন। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এই বিশ্ব যারে করে গণ্য, তার কারণেই আমরা ধন্য। আমাদের কোনো গুণ নাই মাননীয় স্পিকার, সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই বিশ্ব যারে করে গণ্য, তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য, এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই, সবার হাতে তালি চাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এই পবিত্র সংসদকে তারা হাসি ঠাট্টার ক্লাব বানিয়ে ফেলেছে, যেখানে সংসদ হওয়ার কথা ছিল আইন প্রণয়ন ও দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে তর্ক বিতর্কের স্থান। আলোচনা সমালোচনা হবে দেশের উন্নয়ন কিভাবে হবে, কোন আইন প্রণয়ন করলে জনগণ উপকৃত হবে, দেশের বিচার ব্যবস্থা জনগণের দ্বার গড়ায় পৌঁছবে, সেদিকে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল এই পবিত্র মহান জাতীয় সংসদ। কিন্তু তা না হয়ে এই পবিত্র সংসদকে তারা হাসি ঠাট্টার ক্লাব বানিয়ে ফেলেছে। আর কতকাল এভাবে চলবে? অনেক হয়েছে, এবার থামুন। দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। শিক্ষা, পরিবেশ ও বন, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফরের হিড়িক লাগে বিভিন্ন সময়। প্রশিক্ষণ, বিভিন্ন সভা সেমিনারের কথা বলে বিদেশ সফর করা হলেও কর্মজীবনে তার তেমন কোনো প্রভাব দেখা যায় না। অথচ প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই বিদেশ সফরের নামে। আমরা মনে করি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফর না পাঠিয়ে বাংলাদেশের প্রথম সারির নেতাদের কানাডার মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। কিভাবে সংসদ চলে, কিভাবে আলোচনা হয়, কিভাবে দেশের দুঃসময়ে সরকারি বিরোধী দলের নেতারা দেশের জনগণের পাশে দাঁড়ায়, তা শিক্ষা নেওয়া উচিত। তাহলে আসুন দেখি কানাডার সংসদে সরকারি দল নেতা, বিরোধী দল নেতাদের বক্তব্য। Madam Speaker, I'd like to begin by recognizing that we are on the ancestral land of the Algonquin people. Mr. Speaker, people are troubled by what they've been witnessing this past week. Young, old, indigenous, newcomers, they're asking themselves what is happening in this country. They're asking what lies ahead for themselves, for their communities, for Canada. They know that these protests are serious, that this is a critical moment for our country and for our future. And so do I. On all sides, people are upset and frustrated. I get it. It's understandable, because this is about things, nous allons toujours
défendre ce principe. It is time, past time, for this situation to be resolved. But what we are facing was not created overnight. It was not created because we have embarked upon a path of reconciliation recently in our history. It is because for too long in our history, for too many years, we failed to do so. So finding a solution will not be simple. It will take determination, hard work, and cooperation. There is no relationship more important to Canada than the one with Indigenous peoples. And today, as Prime Minister, I am once again formally extending my hand in partnership and trust. Over the last 11 days, our government has been working on a path forward, even as many have been saying we should give up. Because we know what is at stake. We know that we cannot afford to fail. So we are creating a space for peaceful, honest dialogue with willing partners. As we heard this morning from Mohawk leaders and from National Chief Perry Bellegarde, we need to resolve this through dialogue and mutual respect. To the Wet'suwet'en and Mohawk nations and Indigenous leaders across the country, we are listening. We are not asking that you stop standing up for your communities, your rights, and for what you believe. We only ask that you be willing to work with the federal government as a partner in finding solutions. You remind us, rightly so, that too often trust has been betrayed in the history of Indigenous negotiations with Canadian governments. In fact, that underlines the difficulty of solving this situation today. But our common ground is the desire to arrive at solutions. We cannot resolve this alone. Just like we need Indigenous leaders to be partners, we also need Canadians to show both resolve and collaboration. Everyone has a stake in getting this right. Soyons clairs, notre gouvernement va continuer de travailler jour et nuit pour rapidement et paisiblement trouver une solution. Dans le passé, nous avons vu à quel point ces situations peuvent changer rapidement. Je sais qu'on veut tous trouver une solution, mais en même temps, il faut absolument éviter que les choses s'aggravent. Hier, j'ai encore une fois réuni les membres du groupe d'intervention en cas d'incident pour discuter de la situation et de la marche à suivre. Je me suis également entretenu avec les premiers ministres provinciaux pour parler des conséquences qu'ont les barrages sur les agriculteurs, les entrepreneurs, les familles, les travailleurs d'un bout de ce pays à l'autre. Over the weekend, the Minister of Indigenous Services met with representatives from Tyendinaga as well as other members of the Mohawk Nation. And I have committed to the Wet'suwet'en hereditary chiefs that the Minister of Crown Indigenous Relations will meet with them anytime. And I hope that the offer will be accepted. This is our opportunity now to bring these perspectives together. Because, Mr. Speaker, what is the alternative? Do we want to become a country of irreconcilable differences, where people talk but refuse to listen, where politicians are ordering police to arrest people, a country where people think they can tamper with rail lines and endanger lives? This is simply unacceptable. We cannot solve these problems on the margins. That is not the way forward. I know that people's patience is running short. We need to find a solution, and we need to find it now. I have spoken in this House about how my father faced protests over the debate about Aboriginal and treaty rights in the Constitution. Over 30 years later, for Canadians to protest and express their frustrations. But we need to ensure that we are also listening to each other. The reality of populism, Mr. Speaker, and its siren song in our democracies these days is a desire to listen only to oneself and to people who agree with them,
and not with people of another perspective. And as a country and as a government, we need to continue the work we are doing. And we need to continue to walk this road together. To everyone, I say we are extending our hands in good faith for dialogue. The opportunity is there on the table right now. We are in this together. The worker, the senior, the Indigenous leader, the protester, and the police officer. Let us have the courage to take this opportunity and take action together, and so to build a better path for all Canadians. Merci, Monsieur le Président. The Honourable Leader of the Official Opposition. Mr. Speaker, that was the weakest response to a national crisis in Canadian history. Now, I listened to the Prime Minister's word salad just now, Mr. Speaker, and at least two key things were missing. A clear denunciation that the actions of these radical activists are illegal, and some kind of an action plan that would put an end to the illegal blockades and get our economy back on track. A time when we will have to decide who and what our country stands for. Will we be a country of yes, where big national projects can get built and our country can grow and develop? Or will our country be a country of no, where a few loud voices can shut down development and prosperity for all? Will our country be one of the rule of law, or will our country be one of the rule of the mob? Will we let our entire economy be held hostage by a small group, trampling over the legal system which has governed our country for more than 150 years? Because let me be clear, Mr. Speaker, standing between our country and prosperity is a small group of radical activists, many of whom have little to no connection to First Nations communities. Exactly. A bunch of radical activists who won't rest until our oil and gas industry is entirely shut down. Now, they may have the luxury of not having to go to work every day. They may have the luxury of not facing repercussions for skipping class, but they are blockading our ports, our railways, and our borders, and our roads and highways. And they are appropriating an Indigenous agenda which they are willfully misrepresenting. And, Mr. Speaker, the Prime Minister's elevation of these protesters to the same level as the thousands of men and women in First Nations communities across our country who have in good faith been trying to right the wrongs of Canadian history does a disservice to the spirit of reconciliation. And the Prime Minister has emboldened and encouraged this kind of behavior by cancelling other big projects based on political consideration instead of on science and on facts. The government stepped in and did something about that. On this side of the House, we stand with the farmers. On this side of the House, we stand with commuters. On this side of the House, we stand with workers facing layoffs. We stand with everyday, hard-working Canadians. Most importantly, on this side of the House, we stand in solidarity with the Wet'suwet'en people. We stand in solidarity with the elected councillors of the Wet'suwet'en First Nations. We stand in solidarity with the majority of hereditary chiefs from the Wet'suwet'en First Nation who recognize that these types of projects and investments are the only way to live First. কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সরকারি রোগ পরীক্ষা এবং আক্রান্তের পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ কোরিয়া, সিঙ্গাপুর সহ যেসব দেশে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তারই সুফল পেয়েছে। আমাদের দেশে সর্বস্তরে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে নেতৃত্বের আমূল পরিবর্তন প্রয়োজন। আসুন, যে যে স্থানে আছি আমরা এই অথর্ব অযোগ্য নেতৃত্বের পরিবর্তনের জন্য কাজ করি। ডেস্ক রিপোর্ট, নবদ্বীপ টিভি। ধন্যবাদ।